আপনারা দেখছেন সময়ের সাথে। সৌজন্যে স্টান প্রাইড এবং জামান এক্সপ্রেস। ওয়েলকাম ব্যাক আফটার ব্রেক। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের হারিয়ে যাওয়া সেনা অফিসারদের নিয়ে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের যে সবচেয়ে বড় ক্ষতি ঘটে গেল সে বিষয়ে। জনাব পাভেল, আমরা কথা বলছিলাম আপনার সাথে। একজন দর্শক কল করছিলেন যে সবাই একত্রিত হওয়ার জন্য, সবাই একত্রিত হয়ে যাতে বাংলাদেশে ইন ফিউচারে এই ধরনের আর কোনো ন্যাক্কারজনক ঘটনা না ঘটে, এই বিষয়ে উনি প্রশ্ন করছিলেন যে সবাই একত্রিত হওয়ার জন্য আপনার ওপিনিয়ন কি? ধন্যবাদ ফারুক ভাই, এবং ধন্যবাদ দর্শক যিনি আমাকে প্রশ্নটা করেছেন। আমরা অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছি। আমাদের আজকেও কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকের এই 25শে ফেব্রুয়ারির উপরে আজকে যে গণহত্যা হয়েছিল, বা আমাদের যে পিলখানার যে গণহত্যা, যেটাকে অনেকেই বলে যে বিডিআর বিদ্রোহ, এটা তো নেক্কারজনকভাবে বলে, এটা আমি কখনোই মানি না বা বলতে চাই না। আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু করেছি, আমাদের ভয়েস রেজ করছি। আপনারা যে যেখানে আছেন, বাংলাদেশের বাইরে, আমরা চাই অন্যান্য কেসের মতো এটা না ঝুলে না থাকুক। আর যে সাজাটা দেয়া হয়েছে এটা আসলে হাস্যকর। আপনাদের সাথে সবাই একাত্ম হওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি, আমাদের কমার্শিয়াল রোডে আমাদের অফিস, বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়নের অফিস। তো সেখানে আমরা আমাদের বাংলাদেশি স্টুডেন্ট অ্যাব্রোডে যারা আছেন তাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করে থাকি। ইভেন আমরা আজকে বাংলাদেশের বাইরে কেন, আমরা এখানে শিক্ষিত হয়ে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে দেওয়ার জন্য আমরা নিজেরা প্রস্তুত করতে এসেছি এখানে। তো আমি আশা করব যারা বাংলাদেশের যারা আছেন স্টুডেন্ট এখানে, তারা আসবেন, এবং আপনারা যারা মুরব্বী আছেন তাদের বুদ্ধি পরামর্শ সহযোগিতা কাম্য থাকলো, আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা করবেন। ধন্যবাদ জনাব পাভেল। রাকিন, আমি আবার তোমার কাছে আসি একটু। তুমি অনেক আবেগতাড়িত ছিলা তখন সকালবেলা, যে তোমার আব্বু আম্মুকে খুব মিস করতেছো। আসলে মানে ব্যাপারটা তুমি কিভাবে নিচ্ছ যে বাংলাদেশে যে কেউই তোমার আব্বুকে মানে হত্যা করলো, এই ব্যাপারটা? ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে, আমরা কোনো পলিটিক্যাল ফ্যামিলি না, আমরা বিএনপি না, আমরা আওয়ামী লীগ না। আমি আমার বাবা মার এবং 57টা অফিসারের হত্যার বিচার চাই। শহীদ পরিবার বিচারটা, আপনি বডিজগুলো দেখেন, 57 অফিসার যেগুলো যে বাজেভাবে মিউটিলেট করা হয়েছে, ব্যানার দিয়ে খোঁচানো হয়েছে, কর্নেল মুজিবের বডি এবং বাকি কয়েকজন অফিসার ড্রেন দিয়ে ভাসানো হয়েছে, 57 অফিসার্স। তো এই বিচার আপনি বলবেন 4 months to 7 years? এটা কোনো বিচার হলো? এবং আমাদের প্রিয় দর্শক একটা প্রশ্ন করেছিলেন যে সেনাবাহিনীর প্রধান সেই সময় মইনুর ব্যাপারে, যে আমি ওই একই প্রশ্ন আমি প্রধানমন্ত্রীকে করেছিলাম, সেনাবাহিনী কেন ঢুকে নাই। কাকে করছো? প্রধানমন্ত্রী। তো তিনি বললেন যে এটা মইনু আদেশ দেয় নাই। তো ফাইন, মইনু তো একটা হিজ এ মিলিটারি জেনারেল, তো অবভিয়াসলি ফাইন, ওনার এটা বলার রাইট থাকে। তো আমি যখন মইনুকে জিজ্ঞেস করলাম আপনি কেন ঢুকেন নাই, তিনি বললেন যে আমাকে প্রধানমন্ত্রী আদেশ দেয় নাই। তো তিনি একজন সেনাবাহিনীর প্রধান সেই সময়, তার আদেশ কেন লাগবে পিলখানা কম্পাউন্ড ঢুকার জন্য? এটা আমার একটা প্রশ্ন। তাহলে আপনি সেনাবাহিনীর প্রধান হলেন বা কেন? ইফ ইউ ক্যান ট্যাকল দ্য সিচুয়েশন লাইক দিস। ধন্যবাদ রায়। তাহলে তুমি এখন কি চাচ্ছ? তোমার এখনকার ওপিনিয়নটা কি? তুমি মানে এই বিচার নিয়ে তুমি হ্যাপি না? কোন বিচার, কিভাবে বিচারটা চাচ্ছ তুমি? ওয়েল, এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল সিস্টেম, এটা বিডিআর আইনে যে বিচারটা হচ্ছে, ইটস নট কারেক্ট। ওকে, এটা যদি আমরা সিভিল সাইড থেকে আমরা দেখি, ইট উইল, তখন মনে করেন মরালি যদি এই ব্যাপারটা আরো বেশি দেখি, আচ্ছা, তাহলে জনগণই এটা উত্তর দিতে পারবে কি বিচার হওয়া উচিত। আমি বিশ্বাস করি রাকিন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তোমার সাথে, কারণ আমরা উই আর রিয়েলি সরি ফর ইউ অ্যান্ড ফর ইউর ফ্যামিলি, বিকজ আসলে তোমার বাবা ছিল দেশপ্রেমিক। তোমার বাবা না, আমি মনে করি প্রত্যেকটি সেনাবাহিনী অফিসার দেশপ্রেমিক। আমরা অলওয়েজ সবাই তোমার সাথে। যাই হোক, আমরা আবার যাচ্ছিলাম কর্নেল
আশরাফ উদ্দিন সাহেবের কাছে। সে একটা কথা বলছিল যে, এবং একজন দর্শকও বলছিলেন যে সেনাবাহিনী অফিসার মইনুল আহমেদ, চিফ অফ সেনাবাহিনী, উনাকে সে ফোন করছিল এবং উনি বলছেন যে উনি যাওয়ার কারণটা বলছিল, বাট উনার তো যাওয়ার ইখতিয়ার আছে মনে হয়। আপনি একজন সেনাবাহিনী প্রাক্তন অফিসার হিসেবে আপনার ওপিনিয়নটা কি? না, এখন ব্যাপারটা হচ্ছে চিফ যদি কোনো অর্ডার দেওয়ার আগে প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করেন তাহলে তো স্পেলমাউন্ড হয়ে যায়। এখন বাট এখন কিভাবে, কারণ শি ইজ দ্য ডিফেন্স মিনিস্টার, সো ওই জন্য এখন ও রাকিন যেটা প্রশ্ন করতেছে সেটা হচ্ছে আমি আর্মি অফিসার বাঁচানোর জন্য যে আমার কমরেডস, মাই কমরেডস এট আর্মস আর ইন দ্য ডেঞ্জারাস সিচুয়েশন, Right. তাদেরকে রক্ষা করার জন্য আমাকে যা কিছু স্টেপ নিতে হবে। দিস আর দেয়ার আর সো মেনি কোয়েশ্চেন্স। আমি একটু অন্যভাবে বলি। ব্যাপারটা হচ্ছে আই নো মেজর জেনারেল শাকিল ভেরি ক্লোজলি, বিকজ আমরা এক কোর্স সিনিয়র জুনিয়র, আমরা একসাথে ট্রেনিং করেছি, একসাথে চাকরি জেনারেল করেছি। শাকিল সাহেবের সাথে। জি জি জি, আমরা একই আর্মসের। সো হি ইজ ওয়ান অফ দ্য ভেরি ব্রিলিয়ান্ট অফিসার্স ইন বাংলাদেশ আর্মি, ভেরি ব্রিলিয়ান্ট অফিসার। সে বিদেশে চাকরি করেছে অত্যন্ত মেধার সাথে, অত্যন্ত যোগ্যতার সাথে, বিদেশে কোর্স করতে গেছে, সে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। তারপর সেখানে অন্যান্য অফিসার যারা ছিল, প্রত্যেকটা অফিসারকে আমি নাম ধরে ধরে বলতে পারি, এবং আমার 4 জন অফিসার ছিল যারা আমার সরাসরি ছাত্র ছিল, কয়েকজন আছে যারা আমার সাথে আমার কলিগ ছিল। তো ওই জন্য আপনি যদি এগুলোর কথা বলতে যান, ছবিগুলো যদি আমাকে দেখান, তখন আমার চোখ দিয়ে পানি পড়া ছাড়া আর কোনো কিছু করবো না। নাও এখন কথাটা হচ্ছে কি, আমি কোনো পলিটিক্সের কথা বলছি না। যেমন অনেকে বলছে যে না এটা বিচার হয়নি, অনেকে বলছে না এটা বিচার হয়েছে। আমার কথা হলো যে যখন ব্লাড বাথ হয়, যখন ব্লাড স্পিলিং হয়, ইট ইজ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। মানে 57 জনের মৃত্যু ঘটে গেছে। সুতরাং এটার ব্যাপারে প্রত্যেকেই শুড বি ভেরি সিরিয়াস। বিকজ আমি আমরা একটা কল নিয়ে দেন। ওকে, শিওর। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, শুনতে পাচ্ছেন? যাই হোক, আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেললাম। আচ্ছা, সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন কোনো খারাপ জিনিস ঘটে, যেমন কোনো হত্যাকারী যখন হত্যা করে, এটা নিয়ম, ন্যাচারাল ল, যে সে একটা কিছু ক্লু রেখে যায়। আচ্ছা, অনেকগুলো কলার অপেক্ষা, আমি আরেকটা কল নিয়ে নিই। Sure. কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোশ্চেনটা কি আমাদের জন্য? জি, আমি পর্তুগাল থেকে ফোন করছি। জি, বলেন। তো আমি আর কনসেন্ট্রেশন যেটা এটা লস হয়ে গেছে, প্রায় 40 মিনিট ধরে আমি লাইনে আছি, বুঝছেন? সরি ফর দ্যাট। অনেকগুলো কলার আমাদের লাইনে। আচ্ছা, না, ঠিক আছে, ধন্যবাদ। তো মেইন কথা হলো, আমরা যখন দেখলাম সেনাবাহিনী হত্যা হয়েছে ভাই। হ্যালো, জি, শুনতে পাচ্ছি আমি। জি, যখন শুনলাম আমরা যে সেনাবাহিনী যখন হত্যা হলো, তখন বাংলাদেশের মিডিয়াতে আসলো যে নাকি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নাম্বার পাওয়া গেছে, উনার নাকি কি একটা সহযোগিতা ছিল। আচ্ছা। আমার সরকারের কাছে প্রশ্ন হলো, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যদি 70 জন, 55 জন বা 60 জন মেজর খুন করতে পারে, তাহলে এই দেশে ইন্টেলিজেন্স থেকে লাভ কি আর সরকার থেকে লাভ কি? ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে সেনাবাহিনী দিয়ে দাও। আচ্ছা। এটাই হলো আমার প্রশ্ন। এই প্রশ্নটা যখন দেখা গেল সেনাবাহিনী মারা গেল, মারার কিছুদিন পরে বসুন্ধরা আগুন ধরানো হলো। এখন প্রজন্ম চত্বর থেকে কেন দাবি উঠে না যে আমাদের দেশের এতজন সেনাবাহিনী হত্যা হলো? এটা প্রজন্ম চত্বর নয়, এইটা হলো আমাদের সরকারের নাটক। ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম আজকে বিডিআর নিয়ে। চত্বর গঠন করতে পারে না। ওকে, ধন্যবাদ দর্শক আপনার এই অনুভূতির জন্য। আমরা কথা বলছিলাম জনাব লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিনের সাথে। জি, আপনি। যে ব্যাপারটা হচ্ছে এই যে আসলে এই দেশের প্রত্যেকটা মানুষ একেবারে অন্তরে ব্যথা নিয়ে বেঁচে আছে এই বিডিআর কেস নিয়ে। সুতরাং এটাকে ধামাচাপা দেওয়ার কোনো স্কোপ নাই। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রক্তপাত হয়ে গেছে, এটার একটাই সমাধান, প্রতিহিংসা সমাধান নয়। আগামীকালকে আরও একটা কিছু খারাপ জিনিস করব, সেটা সমাধান নয়। সমাধান হচ্ছে একটা সুবিচার। সুষ্ঠু বিচার যদি করা না হয়, তাহলে কোনো পক্ষই সন্তুষ্ট হবে না এবং এটা মিটে যাবে না, মুছে যাবে না। ধন্যবাদ জনাব আশরাফ উদ্দিন। আমরা একটা কল নিয়ে নিই। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। অনেকক্ষণ লাইনে ছিলেন, অনেকেই লাইনে। সরি, আমরা আসলে ডিসকাস করছিলাম, তো এই জন্য সব ফোন আমরা ধরতে পারছি না। আপনি আপনার প্রশ্নটা করেন আমাদের জন্য। থ্যাংক ইউ ভাই, এরকম একটা সুন্দর একটা আয়োজন করার জন্য। বাংলাদেশে মনে হয় এই
25 ফেব্রুয়ারি সবাই ভুলে গেছে। হ্যাঁ, এটা আসলে আমাদের তারপরে খুবই আপনারা মনে রাখ থ্যাংক ইউ। এটা আমাদের শোকের একটা শোক দিবস বলা যায়। স্বাভাবিক, এটা একটা শোক দিবস হওয়ার কথা ছিল, আমরা এই শোক দিবস পালন করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমরা সেটা পালন করতে পারতেছি না। কর্নেল শাকিল সাহেবের ছেলে এখানে আছে, তার প্রতি সহমর্মিতা আমাদের। ধন্যবাদ। কিন্তু আমার কোশ্চেন হলো যে যেই আপনি যে প্রথম যে ফোন কলটা নিলেন, যে ভাই রাজনৈতিক কথাবার্তা বললেন, জি, যে এটা কেন মার্ডার করা হলো এতগুলো অফিসারকে, আমার কথা হলো যে আপনারা সবাই জানেন এটা কেন করা হলো। কারণ আমাদের বর্ডার গার্ডকে দুর্বল করা, আমাদের দর্শক আপনি সেনাবাহিনীকে কোশ্চেনটা দুর্বল করেন, করা। আমরা প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে, আপনি যদি একটু কোশ্চেনটা করেন আমাদের জন্য খুব হেল্পফুল হব আমরা। আমার কোশ্চেন হলো যে এটার বিচার কবে হবে, আর যদি বিচার 40 বছর পরে হয়, আমরা কি 40 বছর পরে কি শেখ হাসিনা বা শেখ সেলিমের বিচার করব কিনা? ধন্যবাদ কলার, ধন্যবাদ আপনার এই অনুভূতির জন্য। জনাব অলিউল্লাহ নোমান সাহেব, আমরা প্রায় শেষ পর্যায়ে অনুষ্ঠানের, উনি বলছিলেন যে বিচার কবে হবে। বিচার তো হচ্ছে, বিচার যেটা হচ্ছে আপনি দেখেন বিচারটা দুইভাবে হচ্ছে, একটা হলো বিদ্রোহের বিচার মানে বিডিআর আইনে, আর একটা হলো হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। কিন্তু বিচার যে হচ্ছে কিন্তু এখনই উঠছে, যেমন রাকিন বলল যে সে বলতেছে যে এই বিচারে কেউ মানে যারা ভিকটিম ফ্যামিলি তারা সন্তুষ্ট না, তদন্তের উপর বেরিয়ে আসে না। তদন্তে শুধু যারা তদন্ত রিপোর্ট বের হয় নাই না, তদন্ত রিপোর্ট বের হয়েছে, তদন্ত রিপোর্ট একটা সরকারি গঠন করছিল তদন্ত কমিটি, কিন্তু সেই রিপোর্ট দিয়েছে, কিন্তু রিপোর্টটা কি আজকে জাতিকে জানানো হয় নাই। আচ্ছা, আমি যদি কিছু না মাইন্ড করেন একটি অ্যাড করব, যদি আমাদের দেশে যুদ্ধাপরাধীদের বিচার অ্যামেন্ড করে সংসদে অ্যামেন্ড করে এটাকে যদি নতুন আইনে করা যায়, তাহলে কেন আজকে বিডিআর এর আইন চেঞ্জ করে বাংলাদেশে এটাকে আরো কঠোরভাবে এই আইনকে সংশোধন করে কেন আরো কঠোরভাবে না করা হয়, করা হবে না কেন? ধন্যবাদ। আপনি 30 সেকেন্ডে আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু বলবেন? আমি যেটা বলতে চাচ্ছি বিডিআর এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। শুধু বিডিআর এ যারা সৈনিক ছিল তাদের বিচার, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার করলে হবে না, বিচার এর পিছনে কারা ছিল তদন্ত করে অবশ্যই আমি মনে তদন্ত করলে বের হয়ে আসবে। এবং অনেক কাহিনী আছে পিছনে, আমরা যতটুকু শুনেছি এবং যতটুকু আমরা জানি, এই কাহিনীগুলো বের করে এবং সঠিক তদন্ত, সুষ্ঠু তদন্ত, ধন্যবাদ, ন্যায় বিচার করতে হবে। ধন্যবাদ জনাব অলিউল্লাহ নোমান। জনাব কর্নেল আশরাফ সাহেব, আপনি আমাদের 10 সেকেন্ডে কিছু বলবেন আমাদের দর্শকদের জন্য? আমি শুধু একটা কথাই বলবো যে সেনাবাহিনীতে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্য রক্ষা করার জন্য। সুতরাং ঐক্যকে ভঙ্গ করে কোনো কিছু নয়। তবে এই আজ হোক কাল হোক আমরা সবাই যেন সোচ্চার হই এটার সুষ্ঠু বিচার হওয়ার জন্য, তা না হলে আমরা ঋণী থেকে যাব এই 57টা পরিবারের কাছে, শত শত কোটি কোটি মানুষের কাছে। এবং আমরা যে বাংলাদেশে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক বেশি সেনাবাহিনী, এতগুলো অভিজ্ঞ সেনাবাহিনী হারানোর পর আমার মনে হয় এই স্থানটা যিনি উনি বললেন অনেক সময় লাগবে এটা ফিল আপ হতে। যেমন এই ফিল আপের চেয়েও সবচেয়ে বড় কথা হচ্ছে একটা নৈতিক পরাজয়, একটা লজ্জা এবং একটা কলঙ্ক ইতিহাসের মধ্যে। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি সুবিচার না পায় তাদের মধ্যে প্রতিশোধ প্রবণতা জন্ম নেওয়াটা স্বাভাবিক। ধন্যবাদ, ধন্যবাদ জনাব কর্নেল আশরাফ উদ্দিন সাহেব। জনাব ফাভেল, আমরা প্রায় প্রোগ্রামের শেষ পর্যায়ে। আপনি আপনার স্টুডেন্ট ইউনিয়ন থেকে বা আপনার ফ্রেন্ডের জন্য বা আপনার কলিগের জন্য, সে যেহেতু জয়েন্ট এডুকেশন সেক্রেটারি, আপনি ভাইস প্রেসিডেন্ট, আপনাদের প্ল্যানটা কি? আপনি একটু সংক্ষেপে বলবেন আপনারা কি করতে চাচ্ছেন, কি চাচ্ছেন আপনারা? আসলে যে জিনিসটা আমি একটু আগেও বলেছি যে আজকে যে আইনের আওতায় বিচারটা করা হচ্ছে এটা কখনোই আমরা সন্তুষ্ট না, আমার কলিগ উনি নিজেও সন্তুষ্ট না। এটা কখনো এত নিকৃষ্টভাবে হত্যা করার বিচার হতে পারে না, আরো লাইফ টাইম ইমপ্রিজন অর সামথিং, এটা তার দাবি। আমরা আমাদের স্টুডেন্ট ইউনিয়ন থেকে, বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়ন ইউকের মাধ্যমে আমরা নিজেদের জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে, দেশের মানুষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে আমরা যেরকম ভাবে প্রত্যেকটি যুদ্ধাপরাধীর বিচার চাই, ঠিক তেমন করে আমাদের যে দেশের সম্পদ, দেশের গৌরব, যাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক যারা করেছে এবং এর নেপথ্যে যারা ছিলেন, প্রত্যেকটি মানুষের যারা এই নিকৃষ্টতম কাজে জড়িত ছিলেন তাদের বিচার চাই। এবং এই বিচার এই সামান্য 6 মাস বা 6 বছর বা 10 বছর হলেও
এটা আমরা সন্তুষ্ট না। আমরা স্টুডেন্ট ইউনিয়ন থেকে আমরা কাজ করে যাব, আমাদের দাবি আমরা জানিয়ে যাব। আমরা চাচ্ছি সুষ্ঠু বিচার। যে বিচার এখন হচ্ছে নামে মাত্র বিচার হচ্ছে, এই বিচারে আমরা সন্তুষ্ট না, আমার কলিগ সে নিজেও সন্তুষ্ট না। ইভেন আমি মনে করি যারা তাদের স্বজন হারিয়েছে সেই আত্মীয় স্বজন যারা ছিলেন তারা কেউই সন্তুষ্ট না। আর যারা মানুষ হিসেবে বাঙালি, বাংলাদেশকে ভালোবাসেন দলমত নির্বিশেষে, তারা নিজেরা আমরা এজ এ বাঙালি আমরা চাই না এই ধরনের ঘটনা আরেকবার ঘটুক। প্রিয় দর্শক, আমরা আবার কথা বলতে যাচ্ছি মেজর জেনারেল শাকিল আহমেদের একমাত্র পুত্র রাকিন আহমেদের সাথে। রাকিন, অনেক দর্শক তোমাকে ফোন করছে, তোমাকে সমবেদনা জানাচ্ছে। আমার মনে হয় গোটা বাঙালি তোমার কাছে ঋণী থাকছে। তো এই যে দর্শক তোমাকে যে মানে তোমার জন্য সরি ফিল করতেছে, তুমি তাদেরকে কি বলবে? আমরা শেষ পর্যায়ে প্রায়। মেইন থিং ইজ আমি এবং আমাদের শহীদ পরিবার 57টা পরিবার দাঁড়িয়ে দেখেছি আমাদের বাবাকে হত্যা হইতে। Today it was me. In the future it could be anybody. But I believe, from my perspective, from my views, এটা একটা গণতান্ত্রিক দেশ। যদি জনগণের প্রেসার থাকে, if there is good strong pressure, তাহলে I believe justice আসবে। অর্থাৎ তুমি চাচ্ছ যে জনগণ এখন যেভাবে তোমাকে সমবেদনা জানাচ্ছে, তোমার জন্য সরি ফিল করতেছে, সবাই যাতে একত্রিত হয়ে 57 জন শহীদ কিভাবে নিহত হলো এর সঠিক বিচারটা যাতে তুমি পেতে পারো, তোমরা পেতে পারো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এনটিভি স্টুডিও থেকে মেজর জেনারেল বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের একমাত্র পুত্র রাকিন আহমেদের সাথে। রাকিন আহমেদের একটাই চাওয়া আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আপনারা সবাই একত্রিত হয়ে বাংলাদেশের 2009-এ ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন সেনা অফিসারকে যেভাবে হত্যা করা হলো, তার সুষ্ঠু বিচার, তার ন্যায় বিচার কেন হলো, কিভাবে হলো, কারা ছিল, আমরাও চাই, গোটা বাঙালি জাতি চাই এর সঠিক প্রমাণ, এর সুষ্ঠু বিচার। এবং আমরা চাই না কখনো আমাদের প্রিয় বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটে যাক, আরেকটি পিলখানা হত্যাকাণ্ড তৈরি হোক। এটাই হচ্ছে আজকের এনটিভি স্টুডিও থেকে আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।